আচ্ছা, তো ক্লাস 12 এর তোমাদের আমি গত ভিডিওতে কোশ্চেন স্ট্রাকচার মানে কোশ্চেন কিভাবে হবে সেটা নিয়ে একটা আলোচনা করেছিলাম। এখানে আমরা কোশ্চেন প্যাট মানে মডেল কোশ্চেন পেপার তোমাদের নিয়ে আলোচনা করব। তোমাদের ওয়েস্ট বেঙ্গলের এরকম দুটো মডেল কোশ্চেন পেপার দিয়েছে। ঠিক আছে? মডেল কোশ্চেন 1 আর একটা হচ্ছে 2 আছে। দুটো মডেল কোশ্চেন পেপার দিয়েছে। এই মডেল কোশ্চেন পেপার মানে কিরকম ধরনের কোশ্চেন হবে এরকম হুবহু মানে আসতে পারে আবার নাও আসতে পারে, বাট তোমাদের মানে এইরকম টাইপের কোশ্চেন হবে সেটা বলতে চেয়েছি। ঠিক আছে? এখানে তো দেখতেই পাচ্ছ এখানে 2 ঘন্টা জন্য এক্সাম হবে এবং 35 নম্বরের পরীক্ষা এবং 2x হচ্ছে রুল ফলো করেছে। 2x মানে যটা কোশ্চেন করতে হবে তার ডবল থাকবে। যেরকম ইউনিট তোমাদের ইউনিট 8 এর থেকে যে কোশ্চেনটা দিয়েছে 2 নম্বরে 4টা করতে হবে এখানে, সরি 2টো করতে হবে 4টা দিয়েছে। তো 1 নম্বরের যে কোশ্চেনটা রয়েছে কোশ্চেনগুলোকে আগে পড়তে হবে, কোশ্চেনটা বুঝতে হবে। ঠিক আছে? বলছে এক শিক্ষামূলক ভ্রমণের সময় তোমার দলের একজন বন্ধু হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। ওকে? ভ্রমণের সময় গিয়ে অসুস্থ হয়ে পড়েছে। তার কি হয়েছে? হাঁচি দিয়ে শুরু এবং পরে শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে। এবার তোমাকে এখানে ইমাজিন করতে হবে যে এখানে নিশ্চয়ই একটা কোনো একটা রোগের কথা বলছে যে হাঁচি হচ্ছে। ঠিক আছে? এবার কোনো একটা ভ্রমণে তুমি বেরিয়েছো, ওই হাঁচিটা কখন হয়? হাঁচি হচ্ছে কি ডাস্ট, প্রচুর ডাস্টের কারণে এবং সেই হাঁচি হতে তার সেখান থেকে কি হয়েছে? শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে। তার মানে এটা তোমাকে ভাবতে হবে যে হাঁচি হচ্ছে মানে ডাস্ট থেকে, তার মানে কি ডাস্টে কি আছে? ডাস্টে অ্যালার্জি আছে। অ্যালার্জির কারণে সেখান থেকে তার হাঁচি মানে একাধবার হাঁচি হতেই পারে সেটার কথা নয়। কিন্তু অনেকবার হাঁচি হচ্ছে। তো ডাস্টে তার কি আছে? অ্যালার্জি আছে। এবং সেখান থেকে তার প্রচুর পরিমাণে শ্বাসকষ্ট হচ্ছে। ঠিক আছে? এই ধরনের আকস্মিক প্রতিক্রিয়ার সাথে সম্পর্কিত পরিভাষার নাম আমরা খুব সহজেই বলতে পারবো অ্যালার্জি। এবং রোগ উপশমের জন্য ডাক্তার তাকে কি সুপারিশ করবেন? আমরা অ্যালার্জি হয় কেন? অ্যালার্জির যদি কারণ জানতে পারি, অ্যালার্জির কারণ হচ্ছে আমাদের বডিতে হিস্টামিন, ঠিক আছে? সেরোটোনিন এই সকল IgE অ্যান্টিবডি দ্বারা এগুলো ক্ষরণ হতে থাকে। ঠিক আছে? এই ক্ষরণের জন্যই কিন্তু অ্যালার্জিটা হয়। এবার ডাক্তার তাকে কি করবে? অ্যান্টিহিস্টামিন, অ্যান্টিহিস্টামিন, ঠিক আছে? ওষুধ দেবে বা অ্যান্টি সেরোটোনিন এই সকল ওষুধগুলো ডাক্তার তাকে প্রোভাইড করবে। তো এখানে পরিভাষাটার নাম তোমাকে লিখতে হবে। ঠিক আছে? এখানে পরিভাষাটার নাম তোমাকে কিন্তু লিখে দিতে হবে অ্যালার্জি। খুব সিম্পল জিনিস, বাট তোমাকে এরকম হয়তো এর আগে আমি হয়তো কখনো এইভাবে বলিনি, বাট তোমাকে এখানে বুঝতে হবে, কোশ্চেনটাকে পড়তে হবে এবং ব্যাপারটাকে বুঝতে হবে। নেক্সট কোশ্চেন আসছি ইন্টারফেরন। ইন্টারফেরন কি? আমরা জানি যে ইন্টারফেরন হচ্ছে যে এ ভাইরাসের বিরুদ্ধে কাজ করে। অর্থাৎ যে কোষকে আক্রান্ত করে, যে কোষকে ভাইরাস আক্রান্ত করে, ভাইরাস যে কোষকে আক্রান্ত করে সেই কোষ থেকে এই ইন্টারফেরন নিঃসৃত হয় এবং তার পাশাপাশি যে স্বাভাবিক কোষগুলো আছে তাতে যাতে ভাইরাস আক্রান্ত করতে না পারে, এই যে পাশাপাশি যে কোষগুলো আছে এতে যাতে ভাইরাস যাতে আক্রান্ত করতে না পারে সে তার জন্য ভাইরাসকে কি করে? ভাইরাসের প্রতিলিপিকরণে বাধা দেয়। অর্থাৎ ভাইরাসের একটাই কাজ, ভাইরাস তো জানো জীবজড়ের মধ্যবর্তী পর্যায়ের বস্তু বলা হয়। তাদের মানে শুধুমাত্র তাদের কি আছে? জেনেটিক ম্যাটেরিয়ালটাই আছে আর প্রোটিন আছে। সুতরাং তাদের এই যে জেনেটিক ম্যাটেরিয়াল অর্থাৎ ডিএনএ বা আরএনএ তাদের যদি প্রতিলিপিকরণে অর্থাৎ ডিএনএ থেকে ডিএনএ তৈরিতে আমি যদি বাধা দিয়ে দিই তাহলে তারা আর বংশ বিস্তার করতে পারবে না। ইন্টারফেরন সেই কাজটাই করে। ঠিক আছে? একজন ব্যক্তির রোগ প্রতিরোধ ক্ষমতা প্রদানের ভূমিকা কি? এই যে বললাম যে তা মানে রোগ প্রতিরোধ বলতে ইন্টারফেরন কি করে? ভাইরাসের আক্রান্ত কোষ থেকে নিঃসৃত হয় এবং ভাইরাসকে তার প্রতিলিপিকরণে বাধা তৈরি করে ইন্টারফেরন। ব্যাস। নেক্সট বেকারস ইস্ট এর বিজ্ঞানসম্মত নাম। বেকার ইস্ট মানে তো জানো বেকিং কোথায় হয়? বেকিং যেরকম হচ্ছে পাউরুটি শিল্পে ব্যবহার করা হয় বেকিং।
বেকারি শিল্পে ব্যবহার করা হয়, ঠিক আছে। ইস্ট, ইস্ট যেটা, যেটা সায়েন্টিফিক নেম একদম ইজি আমরা জানি, স্যাকারোমাইসিস, স্যাকারোমাইসিস সিরিভিসি। আন্ডারলাইন করে দিবে, সায়েন্টিফিক নেম মানে আন্ডারলাইন মাস্ট একদম, ওকে। স্যাকারোমাইসিস সিরিভিসি। এবার এর একটা কাজ, এই তো নামের মধ্যেই আছে, বেকার সিস্ট, বেকারি শিল্পে ব্যবহার করা হয়, বেকারি শিল্পে পাউরুটি, বিস্কুট তৈরি করতে ব্যবহার করা হয়। আর একটা হচ্ছে তোমার মদ শিল্পে ব্যবহার করা হয়, ঠিক আছে। হাইব্রিড ভিগর, এটা জানো ইজি, হেটেরোসিস যেটাকে বলা হয়। হাইব্রিড ভিগার, দেখো হাইব্রিড মানে আমরা জানি সংকরায়নের মাধ্যমে অর্থাৎ হাইব্রিডাইজেশনের মাধ্যমে কোনো একটি জীবকে, সরি, হ্যাঁ, কোনো একটি জীবকে যদি হাইব্রিডের মাধ্যমে মানে অপত্য যে জীবটা তৈরি হবে হাইব্রিডাইজেশনের মাধ্যমে, যে অপত্য জীবটা তৈরি হবে তারা কি হয়, তাদের যে মাতৃজীবগুলো থাকে প্যারেন্ট, ঠিক আছে, প্যারেন্ট যে জীবের তুলনায় কি হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা তাদের বেশি হয়, তাদের অভিযোজন ক্ষমতা বেশি হয়, ঠিক আছে, মানে উন্নত মানের হয়, এটা বলতে চাইছি। তো সেটাকে বলা হয় হাইব্রিড ভিগর, ওকে। নেক্সট, এবার আসছে যে ক্লোনিং ভেক্টরে, এবার এটা এটা কোথা থেকে দিয়েছে, 2 নম্বরের কোশ্চেন, এটা হচ্ছে আমাদের বায়োটেক থেকে দিয়েছে, বায়োটেক থেকে দিয়েছে। ক্লোনিং ভেক্টর PBR322, ওরি ও রেস্ট্রিকশন সাইটের ভূমিকা। ওরি আমরা জানি যে ওরি মানে যেখানে, এটা খুবই ইজি কোশ্চেন, যেখান থেকে কি হয়, যে রেপ্লিকেশন মানে ক্লোনিং ভেক্টরের রেপ্লিকেশনটা শুরু হয়, এটাকে ওরি অঞ্চল বলে। আর রেস্ট্রিকশন সাইট কি করে, রেস্ট্রিকশন সাইট হচ্ছে যেখানে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ, এখানে কি করে, রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ এই রেস্ট্রিকশন সাইটকে শনাক্ত করে এবং সেই জায়গা থেকে কাটতে সাহায্য করে, এটাই লিখে দেবো, গল্প শেষ। নেক্সট হচ্ছে প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স, এটাও আমরা জানি যে কোনো ডিএনএ এর 5 প্রাইম টু 3 প্রাইম যা পড়বো সিকোয়েন্স। হ্যাঁ, প্যালিন্ড্রোমিক সিকোয়েন্সে কি বলছে, প্যালিন্ড্রোমিক সূর্যক্রম কাকে বলছে, আর এটি প্যালিন্ড্রোমিক সূর্যক্রমের উদাহরণ দাও এবং ওই সূর্যক্রম কর্তন করতে পারে এমন একটি রেস্ট্রিকশন সূর্যক্রম নাম লেখো, এটা তো আগে যেরকম বললাম। তো প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স হচ্ছে কি, যে 5 প্রাইম টু 3 প্রাইম আমরা যা পড়বো এবং তার যে পরিপূরক বেসটা থাকবে সেটা হচ্ছে কি 3 প্রাইম টু 5 প্রাইম আমরা একই পড়ব, ঠিক আছে। যেমন এখানে বলা যেতে পারে, এখানে এক্সাম্পল চেয়েছেও, রেস্ট্রিকশন উৎসেচকের নাম লেখো, ঠিক আছে। প্যারান্ডমিক সিকোয়েন্স যেমন হচ্ছে 5 প্রাইম টু 3 প্রাইম, ধরুন GAATTC, GAATTC, ঠিক আছে, 5 প্রাইম টু 3 প্রাইম। এবার এর পরিপূরক হচ্ছে কি, দেখো GAATTC কিন্তু 5 প্রাইম, এটা 3 প্রাইম। দেখো আমরা 5 প্রাইম টু 3 প্রাইম যা পড়ছি এবং তার বেসের 5 প্রাইম টু 3 প্রাইম কিন্তু একই পড়ছি, ঠিক আছে। এবং এটাকে আমরা একই সঙ্গে প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স উইথ রোটেশন সিমেট্রি বলতে পারি। এবার এই প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স এর এই এর রেস্ট্রিকশন, এটা হচ্ছে একটা রেস্ট্রিকশন সাইট, এর রেস্ট্রিকশন এনজাইমের নাম কি আমরা জানি, এখানে কাটে জি আর এর মাঝখানে কাটে কে, ইকো R1, কোথায় কাটে, জি আর এর মাঝখানে দিয়ে কি তৈরি করে, স্টিকি এন্ড তৈরি করে, ঠিক আছে, স্ট্যাগার্ড কাট কাটে এবং স্টিকি এন্ড তৈরি করে, এটা আমরা জানি, এই হচ্ছে ব্যাপার। নেক্সট কোশ্চেন, নিচের দুটি প্রশ্নের মধ্যে যে কোনো একটি প্রশ্নের অতি সংক্ষেপে উত্তর লেখো একইভাবে। গ্রেজিং খাদ্য শৃঙ্খল, ডেট্রিটাস খাদ্য শৃঙ্খলের মধ্যে পার্থক্য। গ্রেজিং খাদ্য শৃঙ্খল কোনটাকে বলা হয়, চারণভূমির খাদ্য শৃঙ্খল, গ্রেজিং মানে যার শুরুটা হচ্ছে কি সবুজ উদ্ভিদ, গ্রেজিং এর ক্ষেত্রে এর শুরুটা হচ্ছে উৎপাদক, 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 ঠিক আছে। আর ডেট্রিটাসের শুরু কি, ডেট্রিটাস কর্করভুক যেটা, এর শুরু হচ্ছে কি
বিয়োজক, পার্থক্য আছে। গ্রেজিং ডেটেটাস। নেক্সট হচ্ছে রামসার সাইট। রামসার সাইট বলতে কি বোঝো? রামসার কনভেনশন হয়েছিল কত সালে? 1971। যেখানে কি হয়েছিল, কোথায় হয়েছিল? ইরানের রামসার শহরে, যেখানে জলাভূমিকে সংরক্ষণের, জলাভূমি মানে গুরুত্বপূর্ণ জলাভূমি, জলাভূমির কয়েকটা তাদের 9টা তাদের কি বলে শর্ত ছিল যে এই শর্তগুলো থাকতে হবে। তো সেই হিসাবে তারা জলাভূমিগুলোকে রামসার সাইট হিসেবে চিহ্নিত করেছিল। ঠিক আছে, রামসার কনভেনশনে কিছু জলাভূমিকে রামসার সাইট হিসেবে তারা চিহ্নিত করেছিল। যেরকম আমাদের পশ্চিমবঙ্গে অবস্থিত দুটি রামসার সাইট আমরা জানি, যে পূর্ব কলকাতা জলাভূমি, পূর্ব কলকাতা, আর একটা ছিল কি যে সুন্দরবন। এই দুটোই আছে আমাদের পশ্চিমবঙ্গে। ঠিক আছে, টোটাল ভারতে যদি বলে কতগুলো জলাভূমি আছে, টোটাল হচ্ছে 85টা আছে ভারতে। ঠিক আছে, তাদের মধ্যে সর্বপ্রথম জলাভূমি যদি বলে তাহলে কি বলবে? চিল্কা। চিল্কা, চিল্কা কোথায় আছে? উড়িষ্যা, উড়িষ্যা চিল্কা। ঠিক আছে, সর্বপ্রথম এটা। আর যদি বলে যে মানে ভারতের কোন রাজ্যে সব থেকে বেশি আছে, সেটা হচ্ছে আমাদের তামিলনাড়ুতে আছে। তামিলনাড়ুতে হচ্ছে সব থেকে বেশি আছে, 18টা, 18টি আছে। এইরকম আর কি। ওকে, নেক্সট কোশ্চেনে যাই। 4 কোশ্চেন বাংলায় লেখা আছে, এগুলো কিন্তু খেয়াল করবে। বিনাইন টিউমার 4 এ। এবার কিন্তু আমরা 3 নম্বরের কোশ্চেনে আসছি। ওকে, এতক্ষণ পর্যন্ত 2 নম্বর কোশ্চেন গুলো আলোচনা করেছি, 3 নম্বর। বিনাইন টিউমার কেন ম্যালিগন্যান্ট টিউমারের থেকে কম বিপজ্জনক? তো আমরা জানি যে এর আগে তোমাদের পরীক্ষায় আমি একটা কোশ্চেনও দিয়েছিলাম এরকম, যে বিনাইন টিউমার আর ম্যালিগন্যান্ট টিউমার, মানে ম্যালিগন্যান্ট যে টিউমারের পার্থক্য কি? বিনাইন হচ্ছে কি, এটা স্থানীয় লোকাল টিউমার, এরা কোথাও কিন্তু যেতে পারে না, এটা কিন্তু কোথাও যেতে পারে না। কিন্তু ম্যালিগন্যান্ট হচ্ছে কি, সারা দেহে ছড়িয়ে পড়তে পারে, এদের মেটাস্টেসিস ধর্মের জন্য সারা দেহে ছড়িয়ে পড়তে পারে। এদের সেলুলার অ্যাডেশন দেখা যায়, এরা দেখো একটা একটার সঙ্গে জড়িয়ে আছে, এটা কিন্তু সেলুলার অ্যাডেশন এদের ক্ষেত্রে মানে যেগুলো হচ্ছে ম্যালিগন্যান্ট থাকে না। এদেরকে আমরা অপারেশন করলে খুব সহজেই এটাকে আমি আলাদা করে দিতে পারি বডি থেকে। এটা কিন্তু অপারেশন করে আলাদা করে দিলেও সারা দেহে যেহেতু ছড়িয়ে পড়ে, সুতরাং এদের কোষ কিন্তু থেকে যেতে পারে, যেটা পরবর্তী সময়ে আবার ক্যান্সারকে তৈরি করতে পারে। ক্যান্সারের কারণ, ক্যান্সারের কারণ হচ্ছে জানি আমরা কার্সিনোজেন। এই কার্সিনোজেন হচ্ছে বিভিন্ন প্রকার হতে পারে, যেমন ভৌত কার্সিনোজেন, ফিজিক্যাল। ঠিক আছে, ফিজিক্যাল, ফিজিক্যালের মধ্যে চলে আসবে ইউভি রে, আল্ট্রাভায়োলেট রশ্মি, এক্স রে। ঠিক আছে, কেমিক্যাল মানে রাসায়নিক, কেমিক্যালের মধ্যে চলে আসবে নিকোটিন, বেনজোপাইরিন, ভিনাইল ক্লোরাইড, এগুলো সব আছে নোটে দেখবে। তারপর হচ্ছে জৈবিক, যেগুলো বায়োলজিক্যাল, বায়োলজিক্যাল অর্থাৎ বিভিন্ন ভাইরাসের কথা বলতে পারো, হেপাটাইটিস বি, হেপাটাইটিস। ঠিক আছে, হেপাটাইটিস, তারপরে হচ্ছে তোমার প্যাপিলোমা ভাইরাস, পোলিওমা ভাইরাস, এগুলো। তারপর জিনের মিউটেশনের কারণে ক্যান্সার হতে পারে। ঠিক আছে, জিন মিউটেশন আমাদের মানে দেহে বিভিন্ন ধরনের মানে অঙ্কোজিন থাকে, যেগুলোকে আমরা প্রোটো অঙ্কোজিন বলি, যেগুলো পরবর্তী সময় অঙ্কোজিনে পরিণত হয়ে যেতে পারে। এছাড়া টিউমার প্রমোটার যারা থাকে, এরা সব। ওকে, নেক্সট। তাহলে 45 বছর বয়সী একজন রোগীর দেহে নিম্নলিখিত লক্ষণগুলি পরিলক্ষিত হলো। উচ্চ জ্বর, হাই ফিভার হতেই পারে। হাই ফিভার কোন কোন রোগে হতে পারে? টাইফয়েডে হতে পারে, নিউমোনিয়াতে হতে পারে। ঠিক আছে, কোভিডে হতে পারে। ওকে, এমনি সাধারণ এতে আসবে না, এগুলো ম্যালেরিয়াতে হতে পারে। ঠিক আছে, জ্বর আসতেই পারে, তবে ম্যালেরিয়ার তো বৈশিষ্ট্য আলাদা সম্পূর্ণ। শুকনো কাশি, ঠিক আছে, কাশি আছে, কাশি মানে কাশি শ্বাসকষ্ট মানে আমাদের
গ্রাসনালী এবং শ্বাসনালী দুটোকে কিন্তু অ্যাটাক করেছে। পেশি ব্যথা, মাথা ব্যথা, স্বাদ এবং গন্ধ এর অবলুপ্তি। তো মানে এখানে কি স্বাদ এবং গন্ধের অবলুপ্তি মেইনলি আমরা দেখেছি কোথায়? তোমরা একটু ইমাজিন করো। করোনার সময় খুব মানে এইটা কিন্তু এইজন্য এইটা স্পেশালি ভালো করে এটাকে আমাকে মাথায় রাখতে হবে। যে স্বাদ আর গন্ধ কিন্তু পাওয়া যায় না। তাহলে একদম এটা কিন্তু কার কথা বলছে? কোভিড। কোভিড এর কথা বলছে। রোগী কোন রোগে ভুগছেন? ঠিক আছে? আ SARS, SARS এর পুরো নাম তোমরা জানো? সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম। SARS বা তুমি বলতে পারো কোভিড। ঠিক আছে? করোনা ভাইরাস ডিজিজ। রোগের নিশ্চিতকরণ পরীক্ষায় রোগটাকে আমরা রোগের টেস্ট করব কি করে? আমি আগেও বলেছিলাম তোমাদের পড়ানোর সময় বলেছিলাম এটা আরটি পিসিআর, রিভার্স ট্রান্সক্রিপ্টেজ পলিমারেজ চেইন রিঅ্যাকশন। ঠিক না? আরটিপিসিআর। আরটিপিসিআর এই নামটা তোমরা শুনেও থাকবে। যেহেতু করোনা যেহেতু আমাদের একদম তোমাদের আ সামনে দিয়ে গেছে এই রোগটা। প্যান্ডেমিক একটা রোগ ছিল। হ্যাঁ। রোগ সৃষ্টিকারী প্যাথোজেনের নাম। ঠিক আছে? প্যাথোজেন হচ্ছে করোনা ভাইরাস। ঠিক আছে? সবথেকে বলে দিবে ভালো হবে SARS CoV-2 ওকে? মানে রোগটার নাম হচ্ছে SARS সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম, কোর্স হচ্ছে করোনা ভাইরাস 2 কারণ এর আগে একবার কিন্তু এটা এসেছিল ২০০৩ সালে এটা এসেছিল। তারপর ২০২০ তে এটা ২০০৩ সালে অতটা প্রভাব বিস্তার করতে পারেনি বা অতটা মানে এই যে নেটওয়ার্ক সিস্টেমটা এতটা হাই হয়ে যাওয়ার জন্য এতটা ছড়িয়ে পড়েছে। বাট যতটা না মানে রোগটা ক্ষতি করেছে ততটা মানুষের তার ১০ গুণ মানুষের মানে মনে ভয় ঢুকিয়ে দিয়েছে। আর কিছুই না। নেক্সট সরি কোথায় চলে গেল? এক সেকেন্ড হ্যাঁ। এবার বলছে কি যে নেক্সট সি দেখে সন্ধান প্রক্রিয়ায় অণুজীবের ভূমিকা। অণুজীবরা সন্ধান প্রক্রিয়া কিভাবে সাহায্য করে? সন্ধান প্রক্রিয়া এটা এক ধরনের আমরা জানি অবাত শ্বসন প্রক্রিয়া। অবাত শ্বসনে কি হয়? অবাত শ্বসন প্রক্রিয়াতে মানে বিশেষ করে সন্ধান প্রক্রিয়ায় অণুজীবেরা ল্যাকটিক অ্যাসিড ল্যাকটিক অ্যাসিড আর কি তৈরি করে? অ্যালকোহল। অ্যালকোহল তৈরি করে। আর হচ্ছে কি কার্বন ডাই অক্সাইড তৈরি করে। ঠিক আছে? যেগুলো হচ্ছে এই ল্যাকটিক অ্যাসিড বলো বা অ্যালকোহল বলো, ঠিক আছে? এই কারণে এগুলো কি হয়? মানে সন্ধান প্রক্রিয়ায় ব্যবহার করা হয়। ঠিক আছে? বিভিন্ন বেকারি শিল্পে, ঠিক আছে? ইস্ট থেকে বা আম দুগ্ধ ডেয়ারি শিল্পে এগুলো কিন্তু ব্যবহার করা হয়। একটু তাড়াতাড়ি এগোতে হবে। নাম্বার 2 সন্ধান প্রক্রিয়ায় উৎপাদিত ২ টি খাদ্যদ্রব্য এবং ২ টি পানীয়ের নাম উল্লেখ করো। তো সন্ধান দ্রব্যের ২ টি খাদ্যদ্রব্য সন্ধানের মাধ্যমে উৎপন্ন হয়। দুধ থেকে দই তৈরি হয়। ঠিক আছে? দই বলে দিতে পারো। ঠিক আছে? পনির এগুলো সবই আমরা পড়েছি। পনির তৈরি হয়। তারপরে আ পাউরুটি তৈরি হয়। ঠিক আছে? দুটোর মধ্যে বলে দিলাম। তারপরে ইডলি তৈরি হয়। ইডলি। ওকে? আচ্ছা পানীয়ের নাম, পানীয় আ মদ, ঠিক আছে? মদের মধ্যে ওয়াইন। ওয়াইন বানানটা কি? যাই হোক ওয়াইন হ্যাঁ। বিয়ার বাঙালি বিয়ার ওকে? এগুলো তৈরি হয়। নেক্সট নাম্বার ডি দেখে এসসিপি। এসসিপি বলতে কি বোঝো? এসসিপি আমরা জানি সিঙ্গেল সেল প্রোটিন। ঠিক আছে? সাপ্লিমেন্টারি ফুড হিসেবে এটাকে ব্যবহার করা হয়। একটি এসসিপির উদাহরণ দিয়ে দিতে পারো? হ্যাঁ, স্পিরুলিনা। ঠিক আছে? স্পিরুলিনা, ম্যাক্সিমা, ক্লোরেল্লা, ক্যান্ডিডা ইউটিলিস। ওকে? বায়োফর্টিফিকেশন কাকে বলে? আগে বায়োফর্টিফিকেশন জিনিসটা কি জানি আমি একটা কোশ্চেন তোমাদের এক্সামে দিয়েছিলাম বায়োফর্টিফিকেশন কাকে বলে? বায়োফর্টিফিকেশন হচ্ছে কি? দেখো যে পদ্ধতিতে জীবের গুণগত মানকে বাড়ানো হয়। যেমন আমি এক্সাম্পল দিতে পারি সোনালী চাল, গোল্ডেন রাইস। গোল্ডেন রাইসে কি করা হয়? গোল্ডেন রাইসে কি করা হয় বলতো? গোল্ডেন রাইস মানে সোনালী চালে কি করা হয়? যে এটা তো আমরা জানি এক ধরনের জিএমও, রাইট? এটা তো এক ধরনের জিএমও মানে জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম। বাট
জিএমও এর একটা পার্ট হচ্ছে বায়োফর্টিফিকেশন। মানে জিওমোতে দেখো, জিএমও যেমন গোল্ডেন রাইস এর ক্ষেত্রে আমরা বিটা ক্যারোটিনের মাধ্যমে ভিটামিন এর পরিমাণটাকে এখানে বাড়ানো হয়। তারপর তুমি ধরতে পারো যে ফ্লেভার এসেভিয়া টমেটোর ক্ষেত্রে সেখানে কি হচ্ছে যে মানে আ তাকে পতঙ্গ মানে পচতে বাধা দেওয়া হয়। বিটি ক্রপে পতঙ্গদের মেরে ফেলা হয়। সুতরাং এই বায়ো ফার্টিফিকেশনটা হচ্ছে এটা এক ধরনের জিএমও জেনেটিক্যালি এটাকে তৈরি করা হচ্ছে। বাট এখানে হচ্ছে কি যে ফসলের বা জীবের গুণগত মানটাকে বাড়ানো হচ্ছে। যেমন গোল্ডেন রাইস এর ক্ষেত্রে তার গুণগত মান বাড়ানো হচ্ছে। এর গুরুত্ব এইটাই হচ্ছে তার গুরুত্ব। ঠিক আছে? বায়ো ফার্টিফিকেশন এর ফলে জীবের গুণগত মান বৃদ্ধি পায়। যেমন সোনালী চালে বলে দিবে যে সোনালী চালে বা গোল্ডেন রাইসে বিটা ক্যারোটিন প্রবেশের মাধ্যমে ভিটামিন এ এর পরিমাণটাকে এখানে ভিটামিন এ কে এখানে প্রবেশ করানো হয়েছে। যার ফলে মানে গোল্ডেন রাইস খেলে মানুষের আ মানে তোমার চালের মানে কার্বোহাইড্রেটও পাচ্ছে সে এবং ভিটামিন এও পাচ্ছে। জিএমও কি? এক্ষুনি বললাম জিএমও জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম। ঠিক আছে? অর্থাৎ কোন অর্গানিজমকে জেনেটিক্যালি যদি তাকে মডিফাই করা হয়, জিনগতভাবে তার পরিবর্তন ঘটানো হয়। বিভিন্ন কারণে হতে পারে সেগুলো যেকোনো মানে এই যে বললাম যেমন বিটি ক্রপ হচ্ছে, গোল্ডেন রাইস হচ্ছে, ফ্লাইবার শাপা টমেটো, ট্রান্সজেনিক বিভিন্ন প্রাণী আছে। এটা তার পরের কোশ্চেনেই দিয়েছে নিম্নলিখিত ট্রান্সজেনিক প্রাণীর ভূমিকা। যেমন টিকা সুরক্ষা, ভ্যাকসিন সেফটি। দেখো আ আমরা টিকা মানে মানুষকে টিকা দেওয়ার পূর্বে মানুষকে টিকা দেওয়ার পূর্বে কিন্তু সরাসরি কিন্তু টিকা মানুষকে দেওয়া হয় না। মানুষকে টিকা দেওয়ার পূর্বে এটা কিন্তু ইঁদুরে প্রয়োগ করা হয়। ওকে? এবং সেই ইঁদুরগুলো হয় সাধারণত ট্রান্সজেনিক ইঁদুর। ওকে? দেওয়া হচ্ছে জৈবিক পণ্য, বায়োলজিক্যাল প্রোডাক্ট। বায়োলজিক্যাল প্রোডাক্ট এর ক্ষেত্রে আমি একটা এক্সাম্পল দিতে পারি যে ট্রান্সজেনিক ভেড়া। ট্রান্সজেনিক ভেড়া থেকে আমরা কি পাই? ট্রান্সজেনিক ভেড়া থেকে আমরা কি পাই? আ আলফা 1 অ্যান্টিট্রিপসিন, এটিটি নোটে আছে দেখবে অ্যান্টিট্রিপসিন। এটা কি করে? এটা হচ্ছে এমফাইসিমা। এমফাইসিমা রোগের জন্য মানে ওষুধ তৈরিতে এমফাইসিমা রোগে বাধা দান করে। ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন